হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজ আমি তোমাদের জৈব যৌগের রসায়নের পার্ট 10 নিয়ে আলোচনা করব। এর আগের দিনে আমরা পার্ট 9-এ অ্যালকিন বা অলিফিন জাতীয় যৌগের প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করেছি। আজ আমরা যেটা মেন পড়ব সেটা হচ্ছে ধর্ম এবং এদের বিশেষ করে ভৌত ধর্ম এবং বিশেষ করে হচ্ছে এই রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করব এবং কিছু অলিফিন বা অ্যালকিন জাতীয় যৌগের আমরা ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা আজ পড়বো অ্যালকিনের ধর্ম, তার মধ্যে আছে ভৌত ধর্ম। ভৌত ধর্মের মধ্যে দেখো কি লিখেছি, হচ্ছে কম আণবিক ওজনের অ্যালকিনগুলি সাধারণ উষ্ণতায় গ্যাসীয় হয়। অর্থাৎ কম আণবিক ওজনের অ্যালকিনগুলি কী কী? কম আণবিক ওজনের অ্যালকিনগুলোর মধ্যে প্রথমে আমরা পড়বো কি ইথিলিন। ইথিলিন হচ্ছে CH2 ডবল বন্ড CH2, এদের হচ্ছে আণবিক ওজন কম থাকে। আর কি হবে? আর হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিনের সংকেত হচ্ছে এইটা, অর্থাৎ এই অ্যালকিনগুলি, এটা হচ্ছে ইথিলিন আর এটা হচ্ছে প্রোপিলিন। তাহলে এদের কি হচ্ছে, এই সমস্ত অ্যালকিনগুলি হচ্ছে সাধারণ উষ্ণতায় কী হয়? সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। নেক্সট আছে কি উচ্চ আণবিক ওজনের অ্যালকিনগুলি তরল বা কঠিন হয়। উচ্চ আণবিক ওজন অর্থাৎ যাদের আণবিক ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে সেই সমস্ত অ্যালকিনগুলি কী হয়? সেই সমস্ত অ্যালকিনগুলি হয় তরল বা কঠিন হয়। আর নেক্সট কী আছে দেখো, বলছে সমস্ত অ্যালকিন জৈব দ্রাবক। জৈব দ্রাবক বলতে আমরা কী বুঝবো? জৈব দ্রাবক বলতে আমরা বুঝবো অ্যালকোহল, ইথার, এই সমস্তগুলোকে আমরা বলবো জৈব দ্রাবক। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা বললাম কি যে সমস্ত অ্যালকিনগুলি হচ্ছে জৈব দ্রাবক, যেমন হচ্ছে অ্যালকোহল, ইথার ইত্যাদিতে দ্রাব্য। তাহলে আমরা ভৌত ধর্মটা আরেকবার দেখে নিই। কম আণবিক ওজনের অ্যালকিনগুলি, কম আণবিক ওজনের অ্যালকিন মানে এটা হচ্ছে, এটাকে আমরা বলবো ইথিলিন। কম আণবিক ওজনের অ্যালকিন মানে হচ্ছে ইথিলিন। কম আণবিক ওজনের অ্যালকিন অর্থাৎ ইথিলিন। এইটা হচ্ছে মনে করো প্রোপিন। কম আণবিক ওজনের অ্যালকিন অর্থাৎ ইথিলিন, প্রোপিন, এই ইত্যাদি অ্যালকিনগুলি কী হয়েছে? ইত্যাদি অ্যালকিনগুলি হচ্ছে সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। আর নেক্সট আছে কি 2 নাম্বার হচ্ছে উচ্চ আণবিক ওজনের অ্যালকিনগুলি তরল বা কঠিন হয়, অর্থাৎ যাদের আণবিক ওজন অনেক বেশি তারা কি হচ্ছে? তরল বা কঠিন হয়। আর লাস্ট কি? লাস্ট হচ্ছে সমস্ত অ্যালকিনগুলি কি হচ্ছে? জৈব দ্রাবক। জৈব দ্রাবক মানে হচ্ছে অ্যালকোহল এবং ইথারে দ্রাব্য। আমরা এরপরে আসবো রাসায়নিক ধর্ম। তো দেখো, তাহলে আমরা পড়ছি অ্যালকিনের ধর্ম, তার মধ্যে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে আমরা পড়বো দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়াটা মানে কি? দহন অর্থাৎ অক্সিজেনের প্রেজেন্সে হিট দেওয়া হচ্ছে, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। যে কোনো কার্বোহাইড্রেটের যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয় সেক্ষেত্রে সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখবো, দেখো আমরা যে কোনো একটা কার্বোহাইড্রেট লিখি, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CXHY। কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CXHY। এর সঙ্গে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে দেখো আমরা এর আগের ভিডিওতে এইখানে আমরা শিখেছি। তাহলে X প্লাস Y/2 দেখে নিই আমরা আরেকবার। কার্বোহাইড্রেট হচ্ছে CXHY, এখানে কি হবে? X প্লাস Y/4O2, সেখান থেকে হবে XCO2 প্লাস হচ্ছে Y/2H2O। তাহলে এখানে এটা হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কার্বোহাইড্রেটটা কি পাচ্ছি? এখানে আমরা কার্বোহাইড্রেটটা পাচ্ছি C2, কারণ আমরা পড়ছি অ্যালকিন, বা আমরা এরকম করতে পারি C2H6 না C2H4, আমরা C2H4 অর্থাৎ অ্যালকিনের আমরা পড়ছি। এটা হচ্ছে ইথিলিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে। তাহলে C2H4, এখানে দেখো কী হবে? এখানে হবে কি 2, তাহলে C2H4 অর্থাৎ 2 হবে। 2 মানে X কত? X হচ্ছে 2, তাহলে আমরা লিখে নিই X হচ্ছে 2 আর Y হচ্ছে কত? Y হচ্ছে 4। X হচ্ছে 2, Y হচ্ছে 4। তাহলে এখানে কত হবে? 2 প্লাস দেখো Y/4, Y/4 মানে হচ্ছে 4/4, 4/4 মানে হচ্ছে 1O2 C2H4। এবং ওখানে কী হবে? ওখানে হবে XCO2 অর্থাৎ দেখো 2CO2, 2 হলো CO2। আর ওক্ষেত্রে কত হবে? Y/2, Y/2 মানে হচ্ছে 4/2 অর্থাৎ 4/2 মানে হচ্ছে 2H2O। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা ব্যালেন্স করলে কীরকম দেখতে লাগবে দেখে নাও। C2H4 প্লাস হবে 2 আর 1 3 মানে 3O2, সেখান থেকে হচ্ছে 2CO2 প্লাস হচ্ছে 2H2O। তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাচ্ছে কিনা দেখে নাও। তাহলে কার্বন দেখো, কার্বন হচ্ছে দুটো, দেখো দুটো কার্বন। হাইড্রোজেন দেখো কটা? 4টে, 4টে মানে 2 দুগুণে 4টে। অক্সিজেন দেখো কটা? 3 দুগুণে 6টা, অর্থাৎ 2 দুগুণে 4টে, 4 আর দেখো 6টা।
তাহলে 4 আর এখানে হচ্ছে 2, অর্থাৎ টোটাল হয়ে গেছে 6টা। তাহলে এখানে কি হলো, দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখছি, C2H4 মানে হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ইথিলিন, ইথিলিনের সঙ্গে কি হচ্ছে 2 + 1 O2 অর্থাৎ 3 O2, সেখান থেকে হচ্ছে 2 CO2 প্লাস জল, অর্থাৎ এখানে কি হচ্ছে ইথিলিনের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায়, সেটা দহন বিক্রিয়া বলি, বিক্রিয়ায় কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে। একই রকমভাবে আমরা যদি করি, একই রকমভাবে ব্যালেন্স করবো এখানে CXHY দিয়ে, একইভাবে আমরা করব কি, মনে করো আমরা এর যে নেক্সট, অর্থাৎ আমরা এটা লিখে নিচ্ছি, এখানে লিখে নিলে সুবিধা হবে, ডবল বন্ড CH2, আরও একটা আছে কি CH3 সিঙ্গেল বন্ড CH2, এটা এখানে কটা দেখো কার্বন, 1 2 3 টে, অর্থাৎ C3H কটা দেখো, 3 আর 2 5 আর 1 6, C3H6, এটা হচ্ছে প্রোপিন বা প্রোপিলিনের সংকেত। এর সঙ্গে আমরা যদি অক্সিজেনের বিক্রিয়া করি, তাহলে এখানে কত লিখবো, 3 লিখবো, অর্থাৎ x মানে হচ্ছে 3, আর y/4 মানে হচ্ছে 6কে 4 দিয়ে ভাগ, 6কে 4 দিয়ে ভাগ মানে হবে 1.5, অর্থাৎ 1.5 O2। সেখান থেকে কী হলো, সেখান থেকে হচ্ছে xCO2 মানে হচ্ছে 3 CO2 হলো, এখান থেকে হচ্ছে 3 CO2 প্লাস হচ্ছে 2H2O, এখানে হবে না, এখানে 2 মানে কত, y/2 মানে কত, অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 3H2O, এইটা হলো। তাহলে এই বিক্রিয়াটা আমরা লিখলাম, এই স্টাইলে লিখলাম। তাহলে এখানে কী হলো দেখো, C3H6 3 + 1.5 O2 এবং 3 CO2 এইটা। আচ্ছা, এই বিক্রিয়াটা আমরা ব্যালেন্স করার জন্য কেমন করে লিখবো দেখে নাও, C3H6 প্লাস হচ্ছে 3 আর 1 1.5 মানে হবে, আমি জানি 4.5 O2, সেখান থেকে তীর চিহ্ন দিয়ে কী লিখবো, 3 CO2 প্লাস হচ্ছে 3H2O। এটাকে আরও যদি ভালোভাবে লিখি, আমরা 4.5টাকে উড়িয়ে দেবো, 4.5টাকে যদি আমরা এই বিক্রিয়াটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি করব, পুরোটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো এটা 2 C3H6 প্লাস হবে 9 O2, সেখান থেকে হচ্ছে 6 CO2 আর এখানে হবে 6H2O। দেখে নাও, তাহলে আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করলাম, দেখে নাও C3 মানে দেখো কার্বন দেখো কটা আছে, 3 দুগুণে 6টা আছে কার্বন, 6টা দেখো 6টা কার্বন বোঝা যাচ্ছে। হাইড্রোজেন দেখো কটা, 6 দুগুণে 12টা দেখো, দেখে নাও 12টা হচ্ছে 6 দুগুণে 12টা। অক্সিজেন দেখো কটা, 9 দুগুণে 8টা, এই 9 দুগুণে হচ্ছে 18টা, অর্থাৎ 6 দুগুণে 12 আর 6 হচ্ছে 18টা। তাহলে এক্ষেত্রে আমরা কী শিখলাম, দহন বিক্রিয়া, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট, এনি টাইপস অফ কার্বোহাইড্রেট, এটা হচ্ছে অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন মানে এক্ষেত্রে আছে ডবল বন্ড আছে। তাহলে যে কোনো অ্যালকিনের সঙ্গে যখন অক্সিজেনের বিক্রিয়া হবে, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেটের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সবসময় কী তৈরি হবে, সবসময় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর জলীয় বাষ্প সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে লেখাটা কেমন হবে, লেখাটা একই রকম হবে, যে ইথিলিন অথবা প্রোপিন, ইথিন অথবা প্রোপিনের সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা লেখাটা লিখবো, লেখাটা আমরা এখানে লিখছি, দেখে নেবে সবাই। তা লেখাটা আমরা কেমন লিখবো, লেখাটা আমরা এরকম লিখবো যে ইথিন বা ইথিলিন, ইথিন বা প্রোপিন, ইথিন বা প্রোপিন এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় O2 এর বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জল, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা দহন বিক্রিয়াটা কী শিখলাম, যে কোনো এনি টাইপস অফ কার্বোহাইড্রেটের সঙ্গে আমরা যখন অক্সিজেনের বিক্রিয়া করব, সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। আচ্ছা, এই রকম বিক্রিয়া, এটা হচ্ছে ব্যালেন্স করার নিয়ম, যে কোনো টাইপের আমরা বিক্রিয়াই করব, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া সবসময় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। তাহলে ইথেন এবং প্রোপিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। তাহলে আমরা নেক্সট আমরা পড়বো অ্যালকিনের দ্রুত বিক্রিয়া। তাহলে দ্রুত বিক্রিয়া জিনিসটা কী দেখো, তাহলে আমরা আগে বিক্রিয়াগুলো লিখি, তারপর আগে আমরা রিয়াকশানগুলো লিখি, তারপর পরে গল্পগুলো লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের মধ্যে হচ্ছে ইথিলিন। তাহলে এর সঙ্গে কী হবে, হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া হবে, প্ল্যাটিনাম, এখানে টেম্পারেচার কত, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা টেম্পারেচার। তাহলে কী হবে, এই দুটো হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ এরকম জিনিসটা তৈরি হবে, দেখে নাও। এটার নাম হচ্ছে ইথেন। একই রকমভাবে আমরা করবো এইরকম, দেখো পরেরটা,
হাইড্রোজেন বিক্রিয়া করেছি, পিটি বা পিডি যাই দেবে কেন, বিজারণ হচ্ছে, টেম্পারেচারটা হচ্ছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা টেম্পারেচার দিলে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা হাইড্রোজেন ঢুকবে। বিক্রিয়াটা কেমন হবে, এখানে একটা হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হয়ে এই CH2 এই হাইড্রোজেন, অর্থাৎ এইটা হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে প্রোপিন। তাহলে বিক্রিয়াটা আমরা কি লিখবো, বিক্রিয়াটা একদম সোজা লেখা দেখো। তাহলে কি হলো, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম, প্যালাডিয়াম ইত্যাদি অনুঘটকের উপস্থিতিতে, প্ল্যাটিনামও হতে পারে অথবা প্যালাডিয়াম, তাহলে পিটি বা পিডি এই অনুঘটকের উপস্থিতিতে এনি টাইপস অফ অ্যালকিন, মানে এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে ইথিন। তাহলে যে কোনো রকম ইথিলিন এবং প্রোপিন পরস্পর বিক্রিয়া করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, যথাক্রমে ইথেন এবং প্রোপেন উৎপন্ন করছে। তাহলে আমরা লেখাটা লিখবো, লেখাটা দেখে নাও। লেখাটা হচ্ছে এইরকম, 300 ডিগ্রি সি উষ্ণতায়, 300 ডিগ্রি সি উষ্ণতায় প্ল্যাটিনাম, তাহলে আমরা পিটি বা পিডি অনুঘটকের উপস্থিতিতে ওকে, তাহলে কি হলো, 300 ডিগ্রি সি উষ্ণতায় পিটি বা পিডি এই অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন এবং প্রোপিন, ইথিলিন ও প্রোপিন কি হচ্ছে, H2 এর সঙ্গে বিক্রিয়ায়, H2 এর সঙ্গে বিক্রিয়ায় কি তৈরি করবে, H2 এর সঙ্গে বিক্রিয়ায় যথাক্রমে ইথেন ও প্রোপেন উৎপন্ন করবে। তাহলে লেখাটা একদম সোজা, ভালোভাবে তোমরা রিয়াকশানটাকে বোঝো। তাহলে এখানেও দেখো ডবল বন্ড আছে, এখানেও দেখো ডবল বন্ড আছে, এটা যখনই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে দেখো ডবল বন্ড খুলে গেছে, এই ডবল বন্ড খুলে গিয়ে দেখো সিঙ্গেল বন্ড হয়েছে, এখানে একটা H, এখানে একটা H, একই রকমভাবে দেখো এই ডবল বন্ড খুলে গেছে, খুলে গিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কি হলো ব্যাপারটা, তাহলে দ্রুত বিক্রিয়া মানেটা হচ্ছে যে জুড়ে যাচ্ছে, দেখো। তাহলে এটা হচ্ছে ইথিলিন, তাহলে গল্পটা আমরা কি লিখবো দেখো, 300 ডিগ্রি সি উষ্ণতায় কি হচ্ছে, পিটি বা পিডি অর্থাৎ প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে ইথিলিন এবং প্রোপিন কার সঙ্গে বিক্রিয়া করছে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে ইথেন এবং প্রোপেন উৎপন্ন করছে। তাহলে এই দুটো হচ্ছে তোমার, আমরা জানি এই দুটো হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর এরা হচ্ছে জানি আমরা অসম্পৃক্ত জৈব যৌগ। এরপরে আসছে আমরা নেক্সট বিক্রিয়া। আমরা নেক্সট যে দ্রুত বিক্রিয়া শিখবো সেটা একটু দেখে নিই। আমরা লিখছি অ্যালকিন, এর সঙ্গে আমরা কি বিক্রিয়া করব, Cl2 in CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে আমরা ক্লোরিনের সঙ্গে ইথিনের বিক্রিয়া করছি। সেক্ষেত্রে কী হবে দেখো, এখানে একটা Cl, এখানে একটা Cl নেবে, অর্থাৎ বিক্রিয়াটা হবে এইরকম, এখানে হাইড্রোজেনটা তুলে দাও, এখানে একটা Cl, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই হচ্ছে Cl। তাহলে এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম দাও, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে হচ্ছে 1,2 ডাইক্লোরো, 1,2 ডাইক্লোরো ইথেন, 1,2 ডাইক্লোরো ইথেন। একই রকমভাবে আমরা বিক্রিয়া করছি পরেরটা, প্রোপিনের সঙ্গে বিক্রিয়া করছি, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে প্রোপিন, এর সঙ্গে মনে করো আমি করছি ব্রোমিন ইন CCl4, এর সঙ্গে বিক্রিয়া করলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে, অর্থাৎ বিক্রিয়াটা কেমন হবে দেখে নাও, CH3 CH2, এখানে একটা বিআর, এখানে একটা বিআর। তাহলে এটার নাম কি, এটার নাম একই রকমভাবে 1, 2, 3 অর্থাৎ 1,2 ডাইব্রোমো, 1,2 ডাইব্রোমো মিথ ইথ প্রোপেন। তাহলে আমরা বিক্রিয়াটা কেমনভাবে লিখবো একটু দেখে নাও। তাহলে আমরা দ্রুত বিক্রিয়া লিখছি, আমরা এটা হচ্ছে 2 নম্বর দ্রুত বিক্রিয়ার সেকেন্ড পার্ট, এর আগেরটা ছিল 1 নাম্বারটা যেখানে আমরা হাইড্রোজেন অ্যাড করেছি, এখানে আমরা কি করেছি বিভিন্ন হ্যালোজেন গ্রুপ অ্যাড করছি, দেখো Cl2 বা Br2 অ্যাড করছি। তাহলে এখানে কি হচ্ছে বিক্রিয়াটা, তাহলে আমরা ইথিন বা প্রোপিন, এটা আমরা জানি প্রোপিন, এখানে নামটা লিখো প্রোপিন, আর এটা হচ্ছে ইথিন
বা ইথিলিন যাই বলবে না কেন। তাহলে ইথিন বা প্রোপিনের সঙ্গে ইথিন অথবা প্রোপিনের সঙ্গে আমরা যদি ক্লোরিন ইন CCl4 মানে ইন CCl4 এ দ্রবীভূত যদি ব্রোমিনকে বা CCl4 এ দ্রবীভূত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে কি হচ্ছে এক্ষেত্রে 1,2-ডাইক্লোরো অর্থাৎ ডাই হ্যালোজেন এখানে এন্ট্রি নিচ্ছে, অর্থাৎ অ্যালকিল ডাইহ্যালাইড উৎপন্ন করছে। দেখো এটাও দেখো অ্যালকিল ডাইহ্যালাইড, অর্থাৎ এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন এন্ট্রি নিচ্ছে। তাহলে আমরা লেখাটা কি লিখবো? তাহলে আমরা লেখাটা লিখবো যে, তাহলে দেখো আমরা বিক্রিয়াটা কেমন লিখছি, যে CCl4 এর উপস্থিতিতে CCl4 এর উপস্থিতিতে ইথিন এবং প্রোপিন বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যালকিল ডাইহ্যালাইড। অ্যালকিল ডাইহ্যালাইড উৎপন্ন করে। ডাই কেন? ডাই হচ্ছে যে দেখো দুটো ব্রোমিন, এখানে দুটো ব্রোমিন, এখানে দুটো ক্লোরিন উৎপন্ন করছে। তাহলে আমরা কি শিখলাম, যে ইথিন ইন কার্বন, ক্লোরিন ইন CCl4, ব্রোমিন ইন CCl4, যাই করি না কেন CCl4 এর উপস্থিতিতে ইথিন এবং প্রোপিন বিক্রিয়া করে সবসময় অ্যালকিল ডাইহ্যালাইড উৎপন্ন করছে। এই দুটোর নাম আমরা এখন নিচে লিখে দিয়েছি, এটা IUPAC নোমেনক্লেচার। 1,2-ডাইক্লোরোইথেন অর্থাৎ একে একটা ক্লোরিন, দুই একটা ক্লোরিন, 1,2-ডাইক্লোরোইথেন। আর এখানে কি তৈরি হলো? 1,2-ডাইব্রোমোইথেন, অর্থাৎ এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, ডাইব্রোমো প্রোপেন তৈরি হয়েছে। দেখো মিথিত প্রোপেন তৈরি হয়েছে। তাহলে দেখো এই বিক্রিয়ার আর একটা বৈশিষ্ট্য আছে, এই বিক্রিয়া হচ্ছে দেখো ব্রোমিন ইন CCl4, এখানে ব্রোমিনের বর্ণ কি? এখানে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, এখানে ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ। আমরা যখন এই বিক্রিয়াটা করব, বিক্রিয়াটার ফলে কি হবে? এই জিনিসটার বর্ণ হয় বর্ণহীন, তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে হচ্ছে ইথিন বা প্রোপিন এদের সঙ্গে কি হচ্ছে? লাল বর্ণের ব্রোমিন ইন CCl4 এর বিক্রিয়ায় সবসময় কি তৈরি হচ্ছে? এখানে বর্ণহীন জিনিসটা তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষার একটা বিক্রিয়া। অর্থাৎ কোনো একটা যৌগে যদি কোনো ডবল বন্ডেড কোনো কার্বন অ্যাটম থাকে বা ডবল বন্ডেড কোনো কার্বোহাইড্রেট থাকে, সেক্ষেত্রে কী হবে? আমরা যদি ব্রোমিন ইন CCl4 বিক্রিয়া করাই, সেক্ষেত্রে সবসময় বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ ব্রোমিনের বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় যে এই প্রোপিন যৌগটির মধ্যে অসম্পৃক্ততা আছে। তাহলে আমরা নেক্সট যুত বিক্রিয়া পড়বো। দেখো 3 নাম্বার যুত বিক্রিয়াটা আছে কি, যে HCl, HBr এবং HI এর সঙ্গে বলছে অ্যালকিনের যখন আমরা যুত বিক্রিয়া দ্বারা কী হবে? সবসময় যুত যৌগ অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হবে। জিনিসটা কি দেখে নিই আরেকবার। HCl, HBr এবং HI এর সঙ্গে অ্যালকিনের যুত বিক্রিয়া দ্বারা যুত যৌগ অ্যালকিল হ্যালাইড তৈরি হতে পারে। আচ্ছা, এই যে অ্যালকিন আমরা লিখেছি, এই অ্যালকিনটা দু প্রকারের হতে পারে। একরকম অ্যালকিন হতে পারে যদি অ্যালকিনটি দেখে নিই, যদি অ্যালকিনটি প্রতিসম হয়, যদি অ্যালকিনটি হয় প্রতিসম, তাহলে প্রতিসম হলে সেক্ষেত্রে রিয়াকশান কেমন হবে একটু দেখে নিই। সেক্ষেত্রে রিয়াকশান হবে এইরকম, CH2 এর সঙ্গে মনে করো আমি বিক্রিয়া করাচ্ছি HCl এর। দেখো যদি আমরা HCl এ বিক্রিয়া করি, সেক্ষেত্রে কী হবে? যে কোনো একটাতে হাইড্রোজেন, যে কোনো একটাতে Cl ঢুকে যাবে, অর্থাৎ এখানে দুটো কার্বনই আমরা দেখতে পাচ্ছি সেম। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখো, অর্থাৎ CH2, মনে করো আমি CH2, এখানে মনে করো হাইড্রোজেন দিলাম, এখানে মনে করো Cl দিলাম। একই রকমভাবে মনে করো এই যৌগটার সঙ্গে আমি বিক্রিয়া ঘটাচ্ছি HBr এর বিক্রিয়া ঘটাচ্ছি। তাহলে HBr এর বিক্রিয়া ঘটলে সেক্ষেত্রেও কী হবে? যে কোনো একটাতে হাইড্রোজেন, যে কোনো একটাতে ব্রোমিন বিক্রিয়া করাও। তাহলে এখানে মনে করো আমি এই রকমভাবে বিক্রিয়া করাচ্ছি CH2, এটাতে মনে করো দিলাম হাইড্রোজেন, এটাতে মনে করো দিলাম Br। তাহলে একই যৌগ দুটো জিনিস তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে না, HCl এবং HBr বা HI এর সঙ্গে যদি আমরা অ্যালকিনের যুত বিক্রিয়া দ্বারা করলে অ্যালকিল হ্যালাইড, তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম আমরা জানি যে মিথ অর্থাৎ ইথাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, আমরা নাম লিখছি ইথাইল, এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড।
ওকে, তাহলে কি হলো সেক্ষেত্রে যদি আমরা অ্যালকিনটি প্রতিসম হয়, আর যদি অপ্রতিসম হয় এটা আমরা নেক্সট আসছি। তাহলে যদি অ্যালকিনটি প্রতিসম হয় সেক্ষেত্রে কী হবে, আমরা HCl যুক্ত হচ্ছে যে কোনো একটা ক্লোরিন, মনে করো যে কোনো একটা ক্লোরিন, মনে করো ক্লোরিনটা এখানে অ্যাড হচ্ছে এবং হাইড্রোজেনটা মনে করো এখানে অ্যাড হচ্ছে। তাহলে ক্লোরিনটা যে কোনো একটাতে, হাইড্রোজেনটা যে কোনো একটাতে অ্যাড হলেই দেখো এই ইথাইল ক্লোরাইড তৈরি করবে। এই ক্লোরিনটা এখানেও অ্যাড হতে পারে, আবার হাইড্রোজেনটা এখানেও অ্যাড হতে পারে। দেখো সেটা বোঝার সুবিধার জন্য আমরা HBr দিয়ে করেছি, এইটাতে করেছি ব্রোমিন ঝুলিয়েছি, এটাতে হাইড্রোজেন ঝুলিয়েছি। তাই দুটো ক্ষেত্রেই দেখো সেম প্রায় প্রোডাক্ট হয়েছে, এটা ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে এটাও ইথাইল ব্রোমাইড উৎপন্ন হয়েছে। কিন্তু যদি অ্যালকিনটি হয় অপ্রতিসম, তার মানে নেক্সট কী করছি, নেক্সট হচ্ছে যদি অ্যালকিনটি অপ্রতিসম হয়, তাহলে আমরা কী করেছি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা অ্যালকিনটি যখন প্রতিসম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী করেছি, HClটা যে কোনো একটাতে ক্লোরিন, যে কোনো একটাতে Cl অ্যাড হয়েছিল। কিন্তু যদি অ্যালকিনটি অপ্রতিসম হয়, অর্থাৎ এর ক্ষেত্রে দেখে নিই আমরা CH3 দেখে নিই আমরা, CH3 CH ডবল বন্ড CH2, দেখো এর ক্ষেত্রে কী হচ্ছে, এটাকে মনে করো 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটা হচ্ছে প্রোপিন নাম আমরা জানি, বা প্রোপোয়ানিন যাই লিখি না কেন। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা HCl এর বিক্রিয়া করি, দেখো HCl এর যদি আমরা বিক্রিয়া করি, HCl এর বিক্রিয়া করি সেক্ষেত্রে দেখো দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। HCl এর বিক্রিয়া করলে দেখো দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে। তাহলে ফার্স্ট প্রোডাক্টটা কী হচ্ছে, ফার্স্ট এটা মনে করো সেকেন্ড, ফার্স্ট প্রোডাক্টটা কী হবে, এই HClটা এখানে অ্যাড হতে পারে, HClটা দেখো এখানে অ্যাড হতে পারে, আর এই হাইড্রোজেনটা দেখো এখানে অ্যাড হতে পারে। অর্থাৎ Clটা যদি এখানে অ্যাড হয় তাহলে জিনিসটা দেখতে কেমন হবে দেখে নিই, জিনিসটা দেখতে হবে এইরকম, CH3 CH এখানে Cl, এখানে দেখো CH2, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হতে পারে। আবার কি হতে পারে, যদি 2 নাম্বার প্রোডাক্টটা দেখো এই Clটাও এখানে হতে পারে, আবার হাইড্রোজেনটা এখানে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কেমন প্রোডাক্টটা তৈরি হবে, সেক্ষেত্রে জিনিসটাকে দেখতে হবে এইরকম, দেখে নিই আমরা CH3 CH, এখানে দেখো হাইড্রোজেন, এখানে দেখো CH2, এখানে হচ্ছে Cl। অর্থাৎ এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে 1 2 3, অর্থাৎ 2 ক্লোরো, অর্থাৎ 2 ক্লোরোমিথিল প্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন। আর এই জিনিসটার নাম কি, এটা হচ্ছে 1 2 3, অর্থাৎ 1 ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, তাহলে দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে, কিন্তু কোনটা কখন প্রোডাক্ট তৈরি হবে আমরা পরে আসছি। তাহলে যদি অ্যালকিনটি অপ্রতিসম হয়, দেখে নাও, তাহলে অপ্রতিসম হলে কী হবে, যদি HCl, তাহলে দেখো এটা অপ্রতিসম কেন, এই কার্বন অ্যাটমের সঙ্গে দেখো দুখানা হাইড্রোজেন অ্যাটাচড হয়ে আছে, এবং এই কার্বনের সঙ্গে দেখো মাত্র একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়ে আছে। তাই এই দুটো কার্বন কিন্তু অপ্রতিসম, অর্থাৎ দুটো কার্বন কিন্তু সেম ক্যারেক্টারের নয়। তা সেক্ষেত্রে যদি Clটা যদি এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হয় সেক্ষেত্রে 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ দেখো 2 ক্লোরোপ্রোপেন হচ্ছে। আর একই রকমভাবে যদি এই Clটা যদি এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হয় সেক্ষেত্রে দেখো এইটা হয়ে যাচ্ছে 1 ক্লোরোপ্রোপেন। তাহলে 2 ক্লোরোপ্রোপেন 1 ক্লোরোপ্রোপেন দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হচ্ছে, কোনটা কখন হবে আমরা আসছি। তাহলে মার্কনিকভের সূত্রটা আমরা কি একটু শিখে নিই। তাহলে এর আগের আমরা শিখেছি যে আমরা যখন অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমরা কোনো HX এর বিক্রিয়া ঘটাবো সেক্ষেত্রে কী হচ্ছে, সবসময় 2 রকমের প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ দুটো কার্বন অ্যাটম যেহেতু আলাদা, অর্থাৎ দুটো কার্বন অ্যাটমের সঙ্গে যেহেতু 2 রকমভাবে হাইড্রোজেন পরমাণু অ্যাটাচড আছে, তাই সেক্ষেত্রে আমরা 2 রকম প্রোডাক্ট পাচ্ছি। সেক্ষেত্রে আমরা মার্কনিকভ কী বলছেন, দেখো মার্কনিকভের সূত্র বলছে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অসমযোজ্য পদার্থের যুক্ত হওয়ার সময় বলছে যে কার্বন পরমাণুটিতে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে সেই কার্বন পরমাণুটির সঙ্গে যোজ্য পদার্থের নেগেটিভ অংশ, যেমন HX এর ক্ষেত্রে হ্যালোজেন, যেমন HX এর ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি যুক্ত হবে। তাহলে আমরা বিক্রিয়াটা, আমরা গল্পটা আরেকবার বুঝি। অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অসমযোজ্য পদার্থের যুক্ত হওয়ার সময়, অর্থাৎ দেখো অপ্রতিসম অ্যালকিন আমরা লিখছি বিক্রিয়া, আমরা উদাহরণ লিখছি, দেখে নিই, উদাহরণ দিয়ে আমরা বুঝবো। অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে CH3 CH ডবল বন্ড হচ্ছে CH2। এক্ষেত্রে দেখো এই দুটো হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে বলছে অসমযোজ্য পদার্থের মানে আমরা মনে করো এক্ষেত্রে বিক্রিয়া ঘটাচ্ছি HBr, এটা হচ্ছে অসমযোজ্য পদার্থ, অর্থাৎ এটা হাইড্রোজেন, এটা ব্রোমিন। এক্ষেত্রে আমরা জানি কি যে ব্রোমিনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই বন্ডের লোন পেয়ারটা সবসময় ব্রোমিনের দিকে থাকবে, তাই এটা হচ্ছে অসমযোজ্য একটা পদার্থ। যুক্ত হওয়ার সময় কি বলেছে, যে কার্বন পরমাণুটিতে অপেক্ষাকৃত দেখো কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই কার্বন পরমাণুটিতে অপেক্ষাকৃত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, আর এই কার্বন পরমাণুটিতে দেখো অপেক্ষাকৃত বেশি মানে দুটো আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখব যে অপেক্ষাকৃত, বিক্রিয়াটা ভালোভাবে বুঝবে, অপেক্ষাকৃত
কম এইচ পরমাণু, কম এইচ পরমাণুযুক্ত সি পরমাণু। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখলাম, তাহলে এটা লিখলাম কি অপেক্ষিত কম হাইড্রোজেন, দেখো এখানে কম হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন, অপেক্ষিত কম হাইড্রোজেন পরমাণুযুক্ত কার্বন পরমাণু। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে সেই কার্বন পরমাণুটির সঙ্গে যোজ্য পদার্থের নেগেটিভ অংশ, তাহলে আমরা এটা জানি এইটা হচ্ছে নেগেটিভ অংশ, আমরা জানি এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই নেগেটিভ অংশটি যেমন এইচএক্স এর ক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি যুক্ত হবে, অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে, অর্থাৎ সেক্ষেত্রে এই ব্রোমিনটা সরাসরি যুক্ত হবে এই কার্বনের সঙ্গে এবং এই হাইড্রোজেনটা সরাসরি যুক্ত হবে এই কার্বনের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে ব্রোমিনটা যুক্ত হলো এই কার্বন অ্যাটমের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে রিয়াকশানটা কেমন হবে, রিয়াকশানটা একদম সোজা, দেখে নাও CH3 CH, এখানে সিঙ্গেল বন্ড করে দাও, এখানে করে দাও CH2, অর্থাৎ ব্রোমিনটা এখানে যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে Br এবং এখানে তৈরি হচ্ছে হাইড্রোজেন। জিনিসটার নামটা আমরা দেখে নিই 1 2 3। কোনো কম্পাউন্ডে যখনই তৈরি করবে সেক্ষেত্রে সবসময় ব্র্যাকেটে নাম লিখবে, নাম না লিখলে কিন্তু নাম্বার পাবে না। তাই সেক্ষেত্রে কী হচ্ছে 1 2 3, অর্থাৎ মিথ ইথ প্রোপ, অর্থাৎ 2 ব্রোমো প্রোপেন। তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। তাহলে আমরা নামটা আরেকবার দেখে নিই, মিথ ইথ প্রোপ, অর্থাৎ 2 ব্রোমো, 2 নম্বরে দেখো আছে ব্রোমিন, তাহলে ব্রোমিন হওয়ার জন্য 2 ব্রোমো প্রোপেন। তাহলে আমরা জিনিসটা আরেকবার শিখে নিই, বলছে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন আমরা অসমযোজ্য পদার্থের যুক্ত হওয়ার সময়, অর্থাৎ এটা আমরা জানি একটা অপ্রতিসম অ্যালকিন, জিনিসটার নাম হচ্ছে প্রোপিলিন বা প্রোপিন, এর সঙ্গে যখন আমরা অসমযোজ্য পদার্থের মানে হচ্ছে HBr এর যখন আমরা বিক্রিয়া ঘটানোর সময় বলছে যে কার্বন পরমাণুটিতে অপেক্ষিত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, অর্থাৎ এই কার্বন পরমাণুটিতে আমরা দেখতে পাচ্ছি একটি আছে হাইড্রোজেন, তাই একটি থাকার জন্য কি হচ্ছে সেই কার্বন পরমাণুটির সঙ্গেই যোজ্য পদার্থের, অর্থাৎ যেটি যুক্ত হচ্ছে এই যুক্ত হওয়ার পদার্থের বলছে নেগেটিভ অংশ, অর্থাৎ Br, এই Br পার্টটা যুক্ত হচ্ছে এই কার্বন অ্যাটমের সঙ্গে। তাই সেক্ষেত্রেই HX এর ক্ষেত্রে আমরা শিখবো যে HX এর ক্ষেত্রে হ্যালোজেন হচ্ছে সেই নেগেটিভ অংশ, সেই নেগেটিভ অংশটা যুক্ত হচ্ছে এই কার্বন অ্যাটমের সঙ্গে। তাহলে নেগেটিভ অংশটি যুক্ত হচ্ছে এই কার্বন অ্যাটমের সঙ্গে এবং হাইড্রোজেনটি যুক্ত হচ্ছে এই কার্বন অ্যাটমের সঙ্গে, অর্থাৎ এই জিনিসটার সঙ্গে যখন HBr বিক্রিয়া করবে সবসময় 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন করছে অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুল। আমরা আসছি নেক্সট দেখো আমরা আরও কিছু মার্কনিকভ সূত্রের উদাহরণ আমরা শিখবো। দেখো CH3CH ডবল বন্ড CH2, এর সঙ্গে যখন আমরা HOCl এর বিক্রিয়া করছি দেখো কি হচ্ছে, HOCl এর ক্ষেত্রে এইটা হচ্ছে নেগেটিভ পার্ট, এইটা হচ্ছে পজিটিভ পার্ট। সেক্ষেত্রে আমরা কী বলছি, সেক্ষেত্রে আমরা সবসময় বিক্রিয়াটা মার্কনিকভ সূত্র কী বলছে যে সেক্ষেত্রে যখন আমরা অপ্রতিসম অ্যালকিনে বিক্রিয়া হবে, অর্থাৎ যে যোজ্য পদার্থটি থাকছে অর্থাৎ অসমযোজ্য পদার্থ, তার ক্ষেত্রে কী হবে যোজ্য পদার্থের ক্ষেত্রে যেটা নেগেটিভ অংশটি সবসময় যুক্ত হবে যে কার্বন অ্যাটমের সঙ্গে লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচড আছে, অর্থাৎ কম সংখ্যক হাইড্রোজেন অ্যাটম বিশিষ্ট কার্বন অ্যাটমের সঙ্গে। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে এই নেগেটিভ অংশটি যুক্ত হচ্ছে এর সঙ্গে, এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে নেগেটিভ অংশটি, এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে নেগেটিভ অংশটি এবং এর সঙ্গে যুক্ত হবে Cl অংশটি। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখে নিই আমরা, CH3CH, এখানে হবে OH, এখানে হবে CH2, এখানে হচ্ছে Cl। ঠিক আছে, তাহলে আমরা নামকরণটা কেমন হবে, নামকরণটা আমরা দেখে নিই। তাহলে এদিক থেকে নামকরণ করব 1 2 3, তাহলে 1 2 3 মানে 2, এটা হচ্ছে 2 অন হয়ে যাচ্ছে, 2 আনল। তাহলে কি হচ্ছে 1 ক্লোরো, তাহলে এখানে লিখবো 1 ক্লোরো, একদম সোজা নাম, আমরা করব IUPAC নোমেনক্লেচার দিয়ে এটা করব, অর্থাৎ 1 ক্লোরো মিথ ইথ প্রোপ 2 আনল বা প্রোপ 2 অল, যা ইচ্ছা লিখবে। তাহলে এটা কী হলো, এটা হচ্ছে প্রোপিনের সঙ্গে যখন আমরা HOCl এর বিক্রিয়া করছি, এই বিক্রিয়া সবসময় মার্কনিকভ সূত্র দিয়ে খাটবে, অর্থাৎ HO হচ্ছে নেগেটিভ পার্ট এবং Cl হচ্ছে পজিটিভ পার্ট, অর্থাৎ এই নেগেটিভ পার্টটা ঢুকবে এই কার্বন অ্যাটমের সঙ্গে এবং এই Clটা ঢুকবে এই কার্বন অ্যাটমের সঙ্গে, ডবল বন্ড খুলে গিয়ে হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তাহলে কী হয়ে যাচ্ছে CH3, দেখো CH নিচে ঝুলছে OH, তারপর সিঙ্গেল বন্ড দিয়ে CH2, ওপরে হচ্ছে Cl, অর্থাৎ 1 ক্লোরো প্রোপ 2 আনল। আচ্ছা, নেক্সট আমরা করবো আবার CH3CH ডবল বন্ড মনে করো CH2, এর সঙ্গে আমরা করব H2SO4 এর বিক্রিয়া। H2SO4 কে মনে মনে ভেঙে নাও, H.OSO3H, অর্থাৎ Hটা হয়ে যাচ্ছে প্লাস আর এটা হয়ে যাচ্ছে নেগেটিভ পার্ট। দেখিনি আমরা H2SO4। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে কী হবে এই নেগেটিভ পার্টটা ঢুকবে এইখানে এবং এই পজিটিভ পার্টটা ঢুকবে এইখানে,
অর্থাৎ এই কার্বন অ্যাটমের সঙ্গে দেখতে পাচ্ছ যে আমরা লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এই নেগেটিভ পার্টটা ঢুকছে এখানে এবং এই হাইড্রোজেনটা ঢুকছে এখানে, তাহলে বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটা একদম সোজা। তাহলে দেখে নাও, CH3CH এখানে ঢুকবে OSO3H এবং এখানে হচ্ছে CH2 হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে CH3CH CH2H। দেখো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। এই জিনিসটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। অর্থাৎ কী হলো? CH3CH ডবল বন্ড CH2, সেখান থেকে হচ্ছে H2SO4, H2SO4কে দেখো আমি ভেঙে নিয়েছি H আর হচ্ছে OSO3H, সেক্ষেত্রে কী হচ্ছে? এই নেগেটিভ পার্টটা ঢুকবে সেই কার্বন অ্যাটমের সঙ্গে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম আছে, দেখো আমরা করেছি, এবং এইখানে CH2 দিয়ে ওপরে হাইড্রোজেন, জিনিসটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। সেম বিক্রিয়া আবার আমরা করব, দেখে নিই। CH3CH ডবল বন্ড হচ্ছে CH2, আমরা যখন HCN এর বিক্রিয়া করব, HCN এর ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনটা প্লাস হয় আর এটা নেগেটিভ হয়, অর্থাৎ আমরা কি করব? এখানে নেগেটিভ পার্টটা এখানে ঢোকাবো, এই নেগেটিভ পার্টটা এখানে আর এই হাইড্রোজেন পার্টটা ঢুকবে এখানে। অর্থাৎ সেক্ষেত্রে কী হচ্ছে দেখে নিই আমরা, CH3C এখানে হচ্ছে CN সিঙ্গেল বন্ড, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে CH2, এখানে হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ দেখো নাম কি? 1 2 3, অর্থাৎ 2 সায়ানো প্রোপেন। তাহলে আমরা এখানে লিখে দেবো 2 সায়ানো। টু সায়ানোপ্রোপেন। অর্থাৎ কী হলো এক্ষেত্রে? CH3CH নিচে CN, দেখো CNটা নিচে ঝুলবে, CH3CH CN CH2 ওপরে হচ্ছে হাইড্রোজেন। এরপর আমরা আসবো নেক্সট দেখো আমরা এরপরে শিখছি আমরা পারক্সাইড প্রভাব অর্থাৎ ব্যতিক্রম আমরা শিখছি। অর্থাৎ মার্কনিকভ সূত্রের ব্যতিক্রমটা কি? দেখো সেক্ষেত্রে আমরা এর অপর নামটা দিতে পারি কি? পারক্সাইড প্রভাব। দেখো বলছে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন HBr এর বিক্রিয়াটি, অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে HBr এর বিক্রিয়াটি যদি O2 ও ইউভি রশ্মি কিংবা জৈব পারক্সাইড অর্থাৎ H2O2 এর উপস্থিতিতে ঘটানো হয়, তাহলে দেখো মার্কনিকভ সূত্রের বিপরীত বিক্রিয়াটি ঘটে। তাহলে মার্কনিকভ সূত্রটা আমরা আগের বিক্রিয়াগুলোতে উদাহরণ দিয়ে বুঝেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবারে কি আছে? মার্কনিকভ সূত্রের বিপরীত বিক্রিয়াটি করছি এবং সেই বিক্রিয়াটার নাম হচ্ছে পারক্সাইড ক্রিয়া। আমরা দেখে নিই বিক্রিয়াটা। অপ্রতিসম অ্যালকিন মানে কি? অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে CH3CH ডবল বন্ড হচ্ছে CH2, অর্থাৎ CH3CH ডবল বন্ড CH2। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা করছি পারক্সাইড এফেক্ট, অর্থাৎ এখানে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, দেখো HBr অ্যাপ্লাই করেছি, তার সঙ্গে অ্যাপ্লাই করেছি আমরা H2O2, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে জৈব পারক্সাইড, আমরা জানি এটা H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড। এক্ষেত্রে দেখো মার্কনিকভ সূত্রে কী হয়েছিল? এই দুটো হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, এই অপ্রতিসম অ্যালকিনের মধ্যে দুটো কার্বনে দেখো যে কার্বন অ্যাটমে হাইড্রোজেন সংখ্যা বেশি কম ছিল, সেক্ষেত্রে কী হচ্ছে? মার্কনিকভ সূত্র অনুযায়ী এখানে ঢুকছে ব্রোমিন গ্রুপটা ঢোকার কথা, অর্থাৎ এই ব্রোমিনের নেগেটিভ পার্টটা ঢোকার কথা কি? ওটা এই কার্বন অ্যাটমের সঙ্গে। কিন্তু যেহেতু আমি এই বিক্রিয়াটিতে দেখো একটি জৈব পারক্সাইড অর্থাৎ H2O2 অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে বিক্রিয়াটিতে ব্রোমিনটা ঢুকবে এই কার্বন অ্যাটমের সঙ্গে এবং হাইড্রোজেনটা ঢুকবে এক্ষেত্রে এইখানে। তাহলে এক্ষেত্রে কী হলো? এই ব্রোমিনটা অ্যাটাচড হবে কোন কার্বন অ্যাটমের সঙ্গে? এই কার্বন অ্যাটমের সঙ্গে, এবং হাইড্রোজেনটা ঢুকবে অবশ্যই এই কার্বন অ্যাটমের সঙ্গে। অর্থাৎ কী হচ্ছে? মার্কনিকভ সূত্রের বিপরীত বিক্রিয়া করছে এবং এই বিক্রিয়াটার নামই হচ্ছে পারক্সাইড ক্রিয়া বা পারক্সাইড এফেক্ট। তাহলে বিক্রিয়াটা কেমন হচ্ছে? তাহলে বিক্রিয়াটা হবে দেখে নিই আমরা। CH3CH এখানে ঢুকছে হাইড্রোজেন এবং এখানে হবে CH2, এখানে হচ্ছে Br। তাহলে বিক্রিয়াটার নাম কি? 1 2 3 1 2 3, দেখো 1 2 3 অর্থাৎ 1 ব্রোমো মিথিত প্রোপেন। দেখে নিই আমরা বিক্রিয়াটার প্রোডাক্টটার নাম কি? প্রোডাক্টটার নাম হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। তাহলে জিনিসটা কেমন হলো দেখো, এটা হচ্ছে মার্কনিকভ সূত্রের ব্যতিক্রম বিক্রিয়া, এটা হচ্ছে পারক্সাইড প্রভাব। অপর নাম দেখো আমরা কি করলাম? অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন আমরা HBr এর বিক্রিয়াটি যদি অক্সিজেন ও ইউভি রশ্মি কিংবা জৈব পারক্সাইড অর্থাৎ H2O2 এর উপস্থিতিতে ঘটানো হয়, তাহলে কি হবে? না মার্কনিকভের বলছে বিপরীত বিক্রিয়াটা ঘটে। বিপরীত বিক্রিয়া মানে কি? যে কার্বন অ্যাটমের সঙ্গে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হবে
যোজ্য পদার্থটির নেগেটিভ অংশ। তাহলে এইখানে কী আছে, এই কার্বন অ্যাটমের সঙ্গে দুটো হাইড্রোজেন যেহেতু আছে, এই কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত হবে এই নেগেটিভ পার্টটি এবং হাইড্রোজেনটি যুক্ত হবে এই মাঝের কার্বন অ্যাটমের সঙ্গে, অর্থাৎ এই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে পড়লাম মার্কনিকভ সূত্র, তারপরে আমরা পড়লাম জৈব পারক্সাইড অর্থাৎ পারক্সাইড এফেক্ট। এবং মনে রাখা দরকার যে যদি আমরা এই বিক্রিয়াটি শুধুমাত্র HCl এর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ পারক্সাইডের এফেক্ট শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা বলতে পারি যে HCl বা মনে রাখবে HI এদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা কিন্তু ক্রিয়াশীল নয়। অর্থাৎ CH3CH ডবল বন্ড CH2 এদের ক্ষেত্রে যদি আমরা কোনো পারক্সাইড দিই সেক্ষেত্রেও কিন্তু ওই মার্কনিকভ সূত্রেরই মতো বিক্রিয়াটা হবে। আমরা জিনিসটা একটু বুঝে নিই। এই জিনিসটা হচ্ছে এইটা দেখো, CH3CH ডবল বন্ড CH2 এর সঙ্গে মনে করো আমি একবার দিয়েছি HCl বিক্রিয়া করেছি, আর একবার মনে করো দিয়েছি আমরা HCl দিয়েছি আর দিয়েছি H2O2। তাহলে HCl দিলেও যা হবে প্রোডাক্ট, HCl এর সঙ্গে H2O2 দিলেও সেম প্রোডাক্ট হবে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখিনি আমরা, CH3CH দেখো এখানে Cl, এখানে হচ্ছে CH2, এখানে হাইড্রোজেন, একই রকমভাবে দেখো সেম প্রোডাক্ট হচ্ছে CH3CH, এখানে Cl, এখানে CH2, এখানে হাইড্রোজেন। অর্থাৎ দেখো দুটো বিক্রিয়াতেই দেখো সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে পারক্সাইডের কোনো প্রভাব নেই। তাহলে আমরা কি মনে রাখবো যে HCl এবং HI এর ক্ষেত্রে হলেও তাই হবে। তাহলে HCl এবং HI এর ক্ষেত্রে সবসময় দেখো কী হচ্ছে 1 2 3 অর্থাৎ 2-chloro-methyl-propane তৈরি হচ্ছে। তাহলে এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র HBr এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, HBr অথবা HI এর ক্ষেত্রে কোনো রকমভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে আমরা এখানে শিখলাম পারক্সাইড প্রভাব। আমরা আসছি নেক্সট, দেখো আমরা পড়ছি CH2 ডবল বন্ড CH2। নেক্সট বিক্রিয়া আমরা দেখব, এর সঙ্গে আমরা বিক্রিয়া করব H2SO4 এর বিক্রিয়াটাকে মনে মনে ভেঙে নাও, H আর HSO4। এক্ষেত্রে কী হবে, তাহলে যে কোনো একটা হাইড্রোজেন, যে কোনো একটা HSO4, যে কোনো একটা ঢুকবে, যে কোনো একটা ঢুকছে। তা সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখে নিই আমরা। CH2, এখানে মনে করো হাইড্রোজেন ঢুকলো, এখানে মনে করো CH2, এখানে মনে করো HSO4, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা কী হচ্ছে, এটা হচ্ছে মনে করো টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে। এবং নেক্সট দেখো CH2 হাইড্রোজেন, এখানে হচ্ছে CH2, দেখো HSO4, এর সঙ্গে এবার বিক্রিয়া হচ্ছে মনে করো জলের, ওয়াটার। এবার ওয়াটারটাকে মনে মনে ভেঙে নাও, H আর OH। এবারে এটা টেম্পারেচার কত ডিগ্রি হয়, মনে করো 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কী হয়ে যাবে, এই জিনিসটা বেরিয়ে যাবে। দেখো কী হচ্ছে, H2SO4 বেরিয়ে যাচ্ছে, H2SO4 বেরিয়ে গিয়ে এই OHটা ঢুকবে এইখানে, অর্থাৎ সেক্ষেত্রে কেমন দেখতে হচ্ছে, CH2, এখানে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন। জিনিসটার নাম কি, জিনিসটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল বা ইথানল করো, ইথাইল অ্যালকোহল বা ইথানল, CH3CH2। ওকে, তাহলে এটা জিনিসটার নাম কি, এটা জিনিসটার নাম হচ্ছে ইথানল। আর ওই জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এই জিনিসটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। তাহলে জিনিসটা কী হলো, বিক্রিয়াটা আরেকবার আমরা দেখে নিই। এক্ষেত্রে আমরা কী করলাম না, CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিনকে আমরা কী করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 দ্বারা যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে কী হচ্ছে, ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে বা অ্যালকিল হাইড্রোজেন সালফেট। এবং সেটাকে আমরা কী করছি, পরবর্তীকালে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করছি 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর্দ্র বিশ্লেষণ করলে সেক্ষেত্রে কী তৈরি হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়াটা লিখবো, তাহলে লিখবো আমরা যে ইথিলিনের সঙ্গে আমরা লিখবো যে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয় ও পরে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি তৈরি হবে, ইথানল করলে উৎপন্ন হয়।
ঠিক আছে, তাহলে আমরা কী লিখলাম যে ইথিলিনের সঙ্গে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি সেক্ষেত্রে কী হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হচ্ছে, এবং পরে যদি আমরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে ইথানল উৎপন্ন হয়, এবং এর ক্ষেত্রে আমরা কী হচ্ছে ইথিলিন থেকে আমরা ইথানল উৎপন্ন করছি। আসছি নেক্সট বিক্রিয়া। দেখো নেক্সট আমরা করছি প্রোপিলিনের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ ওই গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করছি। গাঢ় H2SO4, গাঢ় H2SO4টাকে মনে মনে ভেঙে নাও, গাঢ় H2SO4টাকে মনে মনে ভেঙে নাও, OSO3H, মানে হাইড্রোজেনটা প্লাস হয়ে যাবে আর হয়ে যাবে OSO3H, এটা হচ্ছে নেগেটিভ। তা সেক্ষেত্রে কী হচ্ছে এই নেগেটিভ পার্টটা কী হবে, মার্কনিকভ সূত্র অনুযায়ী এখানে ডেন্টি নেবে এবং এখানে হয়ে যাবে এটা নেগেটিভ চলে আসছে, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয়ে যাচ্ছে CH3CH, এখানে হচ্ছে OSO3H আর এখানে হবে আমার CH2, ওকে হাইড্রোজেন। এবং এটাকে যদি আমরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কী হচ্ছে H আর OH কী হচ্ছে এখানে এইটা আর এইটা বেরিয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে কী বেরিয়ে যাবে, সেক্ষেত্রে বেরোবে H2SO4 বেরোবে, এবং বিক্রিয়াটা কেমন দেখতে লাগবে দেখে নিই আমরা। CH3CH, দেখো এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা দেখে নিই, তাহলে এটা হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিনের সঙ্গে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করি, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মনে মনে ভেঙে নেবো। গাঢ় সালফিউরিক অ্যাসিডকে মনে মনে ভাঙলে কী হবে না, সেক্ষেত্রে এই নেগেটিভ পার্টটা ঢুকছে এই কার্বন অ্যাটমের সঙ্গে এবং হাইড্রোজেনটা এন্টি নেবে এই কার্বন অ্যাটমের সঙ্গে, অর্থাৎ তৈরি কী হচ্ছে CH3CH, নিচে দেখো ঝুলছে OSO3H, এবং এখানে দেখো CH2AH, অর্থাৎ CH3CH OSO3H CH2H, অর্থাৎ এক্ষেত্রে কী তৈরি হচ্ছে, এক্ষেত্রে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এবং এরপরে দেখো আমরা এটাকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ করলে দেখো আমরা অ্যালকোহল পাচ্ছি, অর্থাৎ এটার নাম হচ্ছে 2-প্রোপানল, মিথ ইথ প্রোপ। 2-প্রোপানল উৎপন্ন হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে। আমরা আসছি নেক্সট রিয়াকশন। নেক্সট দেখো আমরা কী করছি, জারণ বিক্রিয়া করছি। নাম্বার 1 ক্ষারীয় KMnO4 দ্বারা। ক্ষারীয় KMnO4 এর লঘু দ্রবণ দ্বারা যদি আমরা বিক্রিয়া করি, দেখো কী হবে CH211CH2, ওকে CH211CH2, এটা হচ্ছে ইথিলিন। এর সঙ্গে আমরা কী করছি জল অ্যাড করছি, এবং এখানে আমরা কী দিচ্ছি অক্সিজেন, অক্সিজেন মানে জারণ হচ্ছে, এটা জারণ বিক্রিয়া হচ্ছে। এবং আমরা কী দিচ্ছি KMnO4, KMnO4 এর লঘু দ্রবণ। লঘু দ্রবণ দিলে কী হচ্ছে এখানেও একটা OH, এখানেও একটা OH তৈরি হচ্ছে, ঢুকছে। তাহলে কি তৈরি হচ্ছে এরকম দেখো CH2AOH, আবার দেখো এই CH2AOH, অর্থাৎ এখানে দেখো ডাইহাইড্রিক অ্যালকোহল তৈরি হচ্ছে। এইটার নাম কি, ওটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন। এখানে আমরা লিখছি ইথিলিন, এটা জিনিসটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ এটা তৈরি হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, এরপরে আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিয়ে আসি, দেখে নিই আমরা বিক্রিয়াটা কেমন হয়। CH3CH ডবল বন্ড মনে করো CH2, এখানে মনে করো আমরা জল অ্যাড করছি, এখানে মনে করো আমরা অ্যাড করছি KMnO4 এর লঘু দ্রবণ। KMnO4 এর লঘু দ্রবণ অ্যাড করলে এটাও একই রকমভাবে হবে, এখানে একটা OH ঢুকবে, এখানে একটা OH ঢুকবে, সেম বিক্রিয়া CH3CH CH2, এখানে OH, আবার এখানে OH। এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন, এই জিনিসটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। অবশ্যই সবগুলোর নাম লিখবে। তাহলে আমরা জিনিসটা কি লিখবো, তাহলে আমরা লিখবো যে অ্যালকিনের সঙ্গে যদি আমরা KMnO4 এর লঘু দ্রবণ মিশিয়ে জারণ প্রক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে ইথিলিন গ্লাইকল, এবং প্রোপিনের সঙ্গে করলে হচ্ছে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হয়। তাহলে আমরা লিখবো, তাহলে হচ্ছে KMnO4 এর তাহলে ক্ষারীয় KMnO4 করো। ক্ষারীয় KMnO4 এর ঠান্ডা লঘু দ্রবণ, তাহলে কি হলো KMnO4 এর ঠান্ডা লঘু দ্রবণের সঙ্গে আমরা যদি অ্যালকিনের বিক্রিয়া করাই, তাহলে ঠান্ডা লঘু দ্রবণের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় কি হবে, ডাইহাইড্রিক অ্যালকোহল তৈরি হবে।
ডাইহাইড্রিক অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে কী জিনিসটা হলো দেখো, বলছে ক্ষারীয় কেমেনোফোরের ঠান্ডা লঘু দ্রবণের সঙ্গে যদি অ্যালকিনের বিক্রিয়া করে, অ্যালকিন মানে ডবল বন্ড দেখতে পাচ্ছি আমরা, অ্যালকিনের বিক্রিয়া কী হচ্ছে, ডাইহাইড্রিক অ্যালকোহল তৈরি হচ্ছে, অর্থাৎ ইথিলিনের করলে তৈরি হবে আমরা ইথিলিন গ্লাইকল পাবো। আর যদি আমরা প্রোপিলিনকে করি বা প্রোপিনকে করি তাহলে সেক্ষেত্রে হবে প্রোপিলিন গ্লাইকল আসছে আমরা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইথিলিনের আরেকটা আমরা বিক্রিয়া করছি, সেক্ষেত্রে হচ্ছে এটা CH2 ডবল বন্ড CH2, এক্ষেত্রে আমরা জারণ করছি, এক্ষেত্রে আমরা কেমেনোফোরটা নিচ্ছি উষ্ণ ও গাঢ় দ্রবণ, উষ্ণ এবং গাঢ় দ্রবণ, গাঢ় কেমেনোফোর নিয়ে আমরা যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে এই CH2 ডবল বন্ড CH2টা তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং তৈরি করবে জল। তাহলে কী হচ্ছে, ইথিলিনকে আমরা যদি উষ্ণ এবং গাঢ় কেমেনোফোর দ্বারা যদি জারণ বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। যদি আমরা অপ্রতিসম কোনো অ্যালকিন নিই, দেখে নিই আমরা CH3CH ডবল বন্ড CH2, এক্ষেত্রে আমরা যদি একই কেস করি, কেমেনোফোর উষ্ণ ও মনে করো গাঢ়, উষ্ণ এবং গাঢ় কেমেনোফোর নিয়ে যদি অ্যাড করি সেক্ষেত্রে এই পার্টটা হয়ে যাবে এই পার্টটা হয়ে যাবে অ্যাসিড এবং এই পার্টটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কেমন দেখতে হবে দেখে নাও, CH3C ডবল বন্ড O, এখানে OH এবং এখানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, বাইরে ঘুরে বেড়াবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা লেখাটা কী লিখবো, লেখাটা লিখবো একই রকম, যে উষ্ণ এবং গাঢ় কেমেনোফোরের সঙ্গে আমরা যদি যে কোনো অ্যালকিনের বিক্রিয়া করি, অ্যালকিনের বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড এবং এদিকে অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি লিখব, উষ্ণ ও গাঢ় কেমেনোফোরের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, তারপর মনে করো কার্বক্সিলিক অ্যাসিড, এবং কোনো ক্ষেত্রে অ্যালডিহাইড, কিটোন ইত্যাদি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, কোনো ক্ষেত্রে কিটোনও উৎপন্ন হয়। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়ছি 3 নাম্বার, CH2 ডবল বন্ড CH2, এখানে আমরা অক্সিজেনের উপস্থিতিতে জারণ করছি এবং এখানে কি নেওয়া হচ্ছে, সিলভার, এবং টেম্পারেচারটা অবশ্যই নেওয়া হবে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, এক্ষেত্রে তৈরি হবে একটা ইপক্সাইড যৌগ তৈরি হবে। আমরা বিক্রিয়াটা লিখছি কী হচ্ছে, আমরা পরেরটা লিখে নিই সুবিধার জন্য, CH2 আর অক্সিজেনের প্রেজেন্সে সিলভার নেওয়া হয় এবং 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিলে দেখো এখানেও অক্সিজেন এবং এখানেও অক্সিজেন দেখো কীরকমভাবে জারিত হচ্ছে। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, এই অক্সিজেন, এখানটা কেমন হচ্ছে দেখো, CH3CH, দেখো CH2, এই অক্সিজেন, অর্থাৎ দেখো প্রতিটা কার্বনের দেখো 4টে করে হাত হয়ে গেছে এবং অক্সিজেনের দেখো 2টো করে হাত। এই কার্বনটা দেখে নিই আমরা 1টা 2টো, এই হাইড্রোজেনের জন্য 3টে, এটার জন্য 4টে। তাহলে এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। তাহলে এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হচ্ছে ইপক্সি প্রোপিন। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ইপক্সাইড যৌগ। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে ইথিলিন, এই জিনিসটার নাম হচ্ছে প্রোপিলিন। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে কীরকমভাবে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দেখে নাও। তাহলে CH2 ডবল বন্ড CH2 যদি আমরা অক্সিজেন করি, দেখো মনে দেখো এই বন্ডটাকে খুলে নাও, খুলে দিয়ে এইখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন ঝুলিয়ে দাও, অর্থাৎ একটা অক্সিজেনে 2টো হাত করে, এইখানে হচ্ছে ইথিলিন অক্সাইড, এবং এখানে দেখো কেমনভাবে হচ্ছে, এখানে হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এই বন্ডটাকে মনে খুলে নাও, মনে খুলে নিয়ে এখানে একটা অক্সিজেন ঝুলিয়ে দাও, দেখো হয়ে যাচ্ছে ইপক্সি প্রোপিন। তাহলে এখানে লেখাটা কি লিখবো, লেখাটা একদম সোজা, লেখাটা আমরা লিখবো যে 400 ডিগ্রি C উষ্ণতায়, লেখাগুলো নিজে লেখা প্র্যাকটিস করবে, 400 ডিগ্রি C উষ্ণতায় সিলভার অনুঘটকের উপস্থিতিতে সিলভার অনুঘটকের উপস্থিতিতে আমরা লিখব অ্যালকিন যৌগ O2 দ্বারা, মানে অক্সিজেন দ্বারা
জারিত হয়ে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি তৈরি করছে? ইপক্সাইড। ইপক্সাইড যৌগ, ইপক্সাইড যৌগ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা আসবো নেক্সট আছে একটা খুব গুরুত্বপূর্ণ আমরা একটা বিক্রিয়া পড়তে চলেছি, ওজোনোলিসিস। ওজোনোলিসিস ওজোনোলিসিস ওজোনোলিসিসটা দেখো, ওজনের সঙ্গে বিক্রিয়া হবে CH2 ডবল বন্ড CH2। এই বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে মন দিয়ে দেখো। তাহলে CH2 ডবল বন্ড CH2, এখানে আমরা যদি ওজনের সঙ্গে বিক্রিয়া করি, ওজন মানে হচ্ছে O3 আমরা জানি। তাহলে ওজনের সঙ্গে বিক্রিয়া করলে দেখো রিয়াকশানটা কেমন হয় দেখো। এই কার্বন লিখলাম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই স্ট্রাকচারটা ভালোভাবে লক্ষ্য করবে। এই কার্বন লিখে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আবার এখানে একটা কার্বন লিখে এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এবার দেখো ওজন মানে কি আছে, কটা হাইড্রোজেন, কটা অক্সিজেন পরমাণু? 3টে অক্সিজেন পরমাণু। 3টে অক্সিজেন পরমাণু কেমন লিখবো? এইও 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 এবং এইও এইও। আচ্ছা, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে ওজোনাইড। ওজোনাইড তৈরি হলো। এবার আমরা এটাকে কি করব? জিঙ্ক আর জল দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, জিঙ্ক এবং জল দ্বারা, ওয়াটার দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, এটাকে মনে মনে ভেঙে নাও। এটাকে মনে 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 এইখান থেকে যদি আমরা ভেঙে নিই, তাহলে ভেঙে নিলে আমরা কী পাবো? দেখো এই দিকটা আমরা কী পাচ্ছি? HC ডবল বন্ড H, অর্থাৎ HCHO পাচ্ছি আমরা, HCHO। এই দিকটা কী পাবো? ডান দিকটা দেখে নাও, HC ডবল বন্ড H, অর্থাৎ আবার পাচ্ছি আমরা HCHO। আর কী পাবো দেখো? জিঙ্ক আছে আর একটা অক্সিজেন, অর্থাৎ হয়ে গেছে আমার জিঙ্ক অক্সাইড। এই জিনিসটার নাম হচ্ছে ফর্ম্যালডিহাইড। এই জিনিসটার নাম হচ্ছে ফর্ম্যালডিহাইড। নামটা লিখে রাখি আমি ওপরে, ফর্ম্যালডিহাইড। তাহলে আমরা কী পাচ্ছি? 2 মলিকুল আমরা ফর্ম্যালডিহাইড পাচ্ছি। তাহলে এখানে নামটা আমরা তাহলে কেমনভাবে লিখবো, লেখাটা দেখে নিই আমরা। তাহলে এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, ইথিলিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া দেখো, আর কী তৈরি হয়েছে? ওজোনাইড তৈরি হয়েছে, ওজোনাইড। এবং তারপর আমরা কী করছি? ওই ওজোনাইডকে আমরা যদি জিঙ্ক এবং জিঙ্ক দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হয়েছে? এটা ফর্ম্যালডিহাইড। এটাও দেখো ফর্ম্যালডিহাইড তৈরি হচ্ছে। তাহলে আমরা 2 মলিকুল ফর্ম্যালডিহাইড আমরা জানি। ফর্ম্যালডিহাইড হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যালডিহাইড। দেখো এখানে CHO গ্রুপ আছে, CHO গ্রুপ আছে। এই বিক্রিয়াটা আমরা আবার করব, আমরা অপ্রতিসম অ্যালকিন দিয়ে করব। সেক্ষেত্রে দেখি আমরা কী হয়। তাহলে এখানে দেখো, তাহলে CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ ওজনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি। বিক্রিয়া করে কী তৈরি হচ্ছে? দেখো ওজোনাইড যৌগ তৈরি হচ্ছে, যেটাকে আমরা জিঙ্ক এবং ওয়াটার, অর্থাৎ জিঙ্ক দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হচ্ছে? ফর্ম্যালডিহাইড এবং জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে। আমরা আসবো নেক্সট। দেখো আমি কি পরিবর্তন করেছি, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এটা কি? এটা হচ্ছে প্রোপিনের সংকেত, আমরা জানি। তাহলে প্রোপিনের সঙ্গে যদি ওজোনাইডে বিক্রিয়া করে, তাহলে দেখো এই কার্বনের, এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, এই হাইড্রোজেনটা হচ্ছে এইটা। তাহলে এখানে একটা CH3 লাগাতে হবে। তাহলে আমরা লাগিয়ে দিলাম একটা CH3। এবং ডান দিকটা দেখো কী আছে? CH2। দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন দিয়ে আমরা দুটো হাইড্রোজেন লাগিয়ে দিয়েছি। তাহলে ওজন তৈরি হয়েছে। তাহলে ওজন মানে কি? ওজন মানে হচ্ছে 3টে অক্সিজেন। দেখো 1 2 3টে। তাহলে একই রকমভাবে ওজোনাইডে এইভাবে যদি আমি ভাঙো, তাহলে ভাঙলে কী পাবো? দেখো CH3 C ডবল বন্ড O আছে, এদিকে হবে হাইড্রোজেন, অর্থাৎ কী তৈরি হলো? দেখো এটা তৈরি হলো CH3 CHO তৈরি হলো, প্লাস দেখো ডান দিকটা তৈরি হয়েছে কি? HCHO, এটাও একটা অ্যালডিহাইড, তার সঙ্গে তৈরি হয়েছে জিঙ্ক অক্সাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। লিখে দাও, অ্যাসিটালডিহাইড। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম তো আগেরটাই তৈরি হয়েছে, ফর্ম্যালডিহাইড। অ্যাসিটালডিহাইড, ফর্ম্যালডিহাইড। তাহলে এটা অ্যাসিটালডিহাইড, এটা ফর্ম্যালডিহাইড। আমরা জিঙ্ক দ্বারা আর্দ্র বিশ্লেষণ করেছি। তাহলে লেখাটা কি লিখবো? লেখাটা আমরা লিখতে হবে যে কোনো অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় প্রথমে ওজোনাইড তৈরি হবে এবং সেটিকে পরবর্তীকালে জিঙ্ক এবং ওয়াটার দ্বারা আমরা যদি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। তাহলে লেখাটা কি লিখবো? লেখাটা আমরা লিখবো এরকম, যে অ্যালকিনের সঙ্গে, আমরা লেখাটা লিখে নিই, অ্যালকিনের সঙ্গে O3 এর বিক্রিয়ায়, আমি বলছি লিখে নাও, অ্যালকিনের সঙ্গে O3 এর বিক্রিয়ায় প্রথমে ওজোনাইড যৌগ উৎপন্ন হয়।
প্রথমে ওজোনাইড যৌগ উৎপন্ন হয়, পরে জিঙ্ক দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে, পরে জিঙ্ক দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে কি তৈরি হবে? অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন হয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যালডিহাইড, কোনো কোনো ক্ষেত্রে কিটোন উৎপন্ন হয়। তাহলে এ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা কিটোন লিখতে পারো, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে কী হলো? তাহলে অ্যালকিনের সঙ্গে ওজনের বিক্রিয়া কী হচ্ছে? প্রথমে ওজোনাইড যৌগ উৎপন্ন হচ্ছে এবং পরে যদি আমরা জিঙ্ক দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তা সেক্ষেত্রে কী হচ্ছে? অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। আসবো আমরা নেক্সট রিয়াকশনটা। নেক্সট দেখো আমরা যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা করতে চলেছি সেটা হচ্ছে পলিমারাইজেশন। পলিমারাইজেশনটা মানে কি? অর্থাৎ পলিমার তৈরি হবে। পলিমারের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পলিথিন। আমরা জানি যেগুলো আমরা প্লাস্টিক ব্যাগস যেগুলো ইউজ করি সেগুলোতে থাকে পলিথিন। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখে নিই আমরা। তাহলে CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ এখানে কী হচ্ছে? n সংখ্যক, অর্থাৎ নাম্বার অফ অর্থাৎ প্রচুর সংখ্যক আমরা নিয়েছি CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ পলিথিন অর্থাৎ ইথিলিনকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করছি দেখে নিই আমরা। Cr2O3 অর্থাৎ এটা হচ্ছে ক্রোমিয়ামের অক্সাইড, এটা Cr2O3। টেম্পারেচার কত নিয়েছি দেখো? 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং ATM চাপটা দেখো 1500 ATM চাপে, অর্থাৎ অ্যাটমসফিয়ার চাপে নিলে কী হচ্ছে? n সংখ্যক ইথিলিন যুক্ত হয়ে কী তৈরি করছে? পলিথিন তৈরি করছে। আচ্ছা, পলিথিন আমরা ব্যবহার জানি, পলিথিন হচ্ছে পলিপ্যাক হিসাবে কাজে লাগে। অর্থাৎ বিক্রিয়াটা কেমন করছি? CH2 ডবল বন্ড CH2 Cr2O3 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1500 ATM চাপে দিলে কী হচ্ছে? CH2 সিঙ্গেল বন্ড CH2, অর্থাৎ এখানে বন্ডগুলো খুলে যাচ্ছে এবং দেখো তৈরি হয়েছে হোল N। অর্থাৎ এইভাবে আমরা পলিথিন তৈরি করি, এবং পলিথিন আমরা জানি যে মাটির সঙ্গে মেশে না বা মিশতে দেরি হয়, এবং এটা আমরা পলিপ্যাক তৈরি করতে কাজে লাগে। আচ্ছা, নেক্সট দেখো আমরা এরপরে পড়বো ব্যবহারের মধ্যে ফার্স্ট পার্ট আমরা পড়বো ইথিলিনের ব্যবহার। ইথিলিনের ব্যবহার দেখো প্রথমে আমরা কী লিখেছি যে কাঁচা ফল পাকাতে, অর্থাৎ কাঁচা ফল অর্থাৎ যে কোনো কাঁচা জাতীয় ফল অর্থাৎ আম বলো বা কাঁঠাল বলো বা ইত্যাদি কাঁচা ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ব্যবহার করি, অর্থাৎ ইথিলিন স্প্রে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস, অর্থাৎ বিষাক্ত মাস্টার্ড গ্যাস হচ্ছে যুদ্ধের সময় কাজে লাগে, সেই বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে ইথিলিন ব্যবহার করা হয়। রোগীকে অজ্ঞান করতে অর্থাৎ সংজ্ঞাহীন করে দেওয়ার জন্য এই অজ্ঞান করতে আমরা ইথিলিন ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল আমরা জানি ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে এটা C2H5OH হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। আর গ্লাইকল তো আমরা জানি CH2 এখানে OH এখানে OH, এগুলো আমরা আগে পড়েছি। তাহলে এই গ্লাইকল তৈরিতেও কাজে লাগে। আর নেক্সট হচ্ছে পলিথিন, যেটা আমরা এক্ষুনি পড়লাম, একটু আগেই পড়লাম CH2 এখানে হচ্ছে হোলেন, অর্থাৎ এই পলিথিন তৈরিতে কাজে লাগে। তাহলে কাঁচা ফল পাকানোর জন্য আমরা ইথিলিন ব্যবহার করি। নেক্সট হচ্ছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে রোগীকে অজ্ঞান করতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে দেখো ইথাইল অ্যালকোহল বা গ্লাইকল তৈরিতে। আর নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে পলিথিন তৈরিতে ব্যবহার করা হয়। পলিথিনের সংকেত আমরা জানি। আমরা আসছি নেক্সট আমরা আসছি দেখো প্রোপিলিনের ব্যবহার। বলছে বাটি, প্যান, গ্লাস এবং শল্য চিকিৎসার যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। আর নাম্বার 2 হচ্ছে কি রবার এবং অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রোপিলিনের দুটো ব্যবহার পড়বো। তাহলে হচ্ছে বাটি, প্যান, গ্লাস, আবার বলছি শুনে নাও, বাটি, প্যান, গ্লাস এবং শল্য চিকিৎসার যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়। এবং নাম্বার 2 হচ্ছে রবার এবং অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হয়। তা প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এতটুকুই। তা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।